স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি বিধান বিশ্বাস। আজকে আমরা কিন্তু সংবিধানের দ্বিতীয় পার্ট অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে বা সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করব, যেটি সংবিধানের কিন্তু 5 থেকে 11 নম্বর ধারায় রয়েছে। অর্থাৎ পার্ট 2 যেটা সংবিধানের, সেখানে কিন্তু 5 থেকে 11 নম্বর ধারা রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতীয় স্বাধীনতা আইন কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কার্যকরী হয় 18 জুলাই 1947, এবং এর ভিত্তিতেই কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াকে দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয়, না কি সে জাতের ভিত্তিতে। একটা কিন্তু ইন্ডিয়া যেখানে হিন্দুরা বসবাস করবে, এবং পাকিস্তান যেখানে কিন্তু মুসলিমরা বসবাস করবে। তো ভারত এবং পাকিস্তান বিভাজনের পরে ভারতবর্ষে কারা থাকবে বা ভারতের নাগরিক কারা হবে, সেটা কিন্তু সংবিধান সভার কাছে একটা বড় চিন্তার কারণ হয়ে বসে। এবং যার ফলে তারা কিন্তু আর্টিকেল নাম্বার 5 থেকে 11 কিন্তু কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেয় ভারতের নাগরিকত্ব হবার জন্য। সেটা কবে থেকে কার্যকরী হবে না, সেটা কিন্তু কার্যকরী হয়েছিল যেদিন থেকে সংবিধান কার্যকরী হয়েছিল, অর্থাৎ 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। এবং এই 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে কারা নাগরিকত্ব পাবে সেটাই আর্টিকেল 5 থেকে 11-তে রয়েছে। তো একবার আমরা জেনে নিই ভারতের নাগরিক হতে হলে কি এক্সট্রা সুবিধা পাওয়া যায় অন্য কোনো মানুষের থেকে। এক, ভারতের নাগরিক হলে তুমি ভারতে ভোট দিতে পারবে। ভারতে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কিন্তু ভারতীয় হতে হবে। ইলেকশন লড়তে গেলে কিন্তু ভারতীয় হতে হবে। এছাড়া আমাদের মৌলিক যে অধিকার রয়েছে 12 থেকে 35, তার মধ্যে কিছু মৌলিক অধিকার যেগুলো 15, 16, 19, 29, 30, এগুলো কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্যই সংরক্ষিত, অর্থাৎ ভারতীয়রাই এর এগেইনস্টে কিন্তু সুবিধা পাবে। আচ্ছা, যে সমস্ত মানুষরা ভারতবর্ষে বিদেশ থেকে আসে তারাও কিন্তু দুটো ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ বিদেশি, আর একটা হচ্ছে শত্রু দেশের বিদেশি। তো যারা বন্ধুত্বপূর্ণ দেশের বিদেশি তারা কিন্তু আমাদের মৌলিক অধিকার 22-এর অধিকারটা কিন্তু তারা পায়, অর্থাৎ তাদেরকে কিন্তু সন্দেহের বশে আটক করা যাবে না বা তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু শত্রু দেশের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয় না, যেমন পাকিস্তানের ক্ষেত্রে। তো চলো এবার আমরা ইন ডিটেলসে জেনে নিই 5 থেকে 8, 5 থেকে 11 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে সেটা জেনে নিই একবার। চলো তাহলে দেখে নিই আর্টিকেল 5-এ কি বলা হয়েছে। না, আর্টিকেল 5-এ বলছে ডমিসাইল ইন ইন্ডিয়া, অর্থাৎ যে ব্যক্তির স্থানীয় বাসিন্দা অর্থাৎ স্থায়ীভাবে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে যার স্থায়ী বসবাস ভারতবর্ষে ছিল বা পার্মানেন্ট অ্যাড্রেস ভারতে ছিল, এবং তাদের মধ্যে তেমন কেউ যদি এই তিনটের কোনো একটা কন্ডিশন ফুলফিল করে, তাহলে কিন্তু তাকে ভারতবর্ষের সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। ডমিসাইল বলতে আমরা বুঝি স্থায়ীভাবে বসবাস করা বা পার্মানেন্ট আছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে বা অন্য প্রফেশন আছে যারা কিন্তু আমাদের দেশের বাইরে গিয়ে 5 বছর 10 বছর কাজ করার পর ফিরে আসে। তো সেক্ষেত্রে তাদের ডমিসাইল কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ তারা তাদের ইন্টেনশন যে তারা আবার ভারতবর্ষে ফিরে আসবে এবং ভারতবর্ষেই নাগরিকত্ব নেবে। তো এমন মানুষ যারা 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ছিল, তাদের এই তিনটে কন্ডিশনের একটা কন্ডিশন ফুলফিল করলেই কিন্তু তাদের সিটিজেনশিপ দিয়ে দেওয়ার কথা কিন্তু আমাদের সংবিধানে বলেছে। না, কি হতে হবে না, বর্ন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ স্থায়ীভাবে শুধু ভারতে বসবাস করলে হবে না, ভারতবর্ষে কিন্তু তোমাকে জন্মগ্রহণ করতে হবে। যদি তুমি ভারতবর্ষে জন্মগ্রহণ না করো, অ্যাটলিস্ট তোমার প্যারেন্টস অর্থাৎ পিতা মাতা কারোর কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে। যদি তুমি জন্মগ্রহণ না করো, তোমার পিতামাতাও যদি জন্মগ্রহণ না করে, তাহলে কিন্তু তৃতীয় কন্ডিশন হিসেবে অ্যাটলিস্ট তোমাকে 5 বছর আগে থেকে বসবাস করতে হবে সংবিধান কার্যকরী হওয়ার। অর্থাৎ সংবিধান আর্টিকেল 5 থেকে 11 প্রত্যেকটা জিনিসই কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সংবিধান কার্যকারী দিনের থেকে। তো তুমি যদি কার্যকরী হওয়ার 5 বছর আগেও ভারতবর্ষে চলে আসো এবং স্থায়ীভাবে বসবাস করো, তাহলে কিন্তু তুমি জন্মগ্রহণ এই দেশে না করলেও বা তোমার পিতামাতা জন্মগ্রহণ না করলেও কিন্তু তোমাকে আর্টিকেল 5 তোমাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়ার অধিকার দিয়েছে। তো চলো তাহলে পরের আর্টিকেল দেখা যাক। চলো তাহলে আর্টিকেল নাম্বার 6 আমরা দেখে নিই। তো আর্টিকেল নাম্বার 6 আলোচনা করার আগে আমাদের দুটো বিষয় জানতে হবে। এক, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু আমাদের ব্রিটিশ যে ইন্ডিয়া ছিল সেই ডিভাইডেডটা হয় কিন্তু জাতের ভিত্তিতে, অর্থাৎ পাকিস্তান মুসলিমদের নিয়ে এবং হিন্দুদের নিয়ে কিন্তু ইন্ডিয়া। কিন্তু দেখা যায় যে স্যার র্যাডক্লিফ যখন আমাদের এই দেশের বিভাজন করে, তখন কিন্তু অনেক হিন্দু মানুষও কিন্তু পাকিস্তানে থেকে যায়, যার ফলে তারা দেশভাগের পরে কিন্তু মাইগ্রেট হয় কোথায় না, ইন্ডিয়াতে।
এবার যখন তারা কন্টিনিউয়াসলি আসতে থাকে, তা অনেকে পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে আসছিল কিন্তু উইদাউট এনি অথরাইজেশন, যার ফলে ভারত সরকার কিন্তু অনেকটা বাধ্য হয়ে পারমিট সিস্টেম ইন্ট্রোডিউসড করে কিন্তু 19 জুলাই 1948 খ্রিস্টাব্দে। পারমিট সিস্টেমটা আজকের দিনে তোমরা পাসপোর্ট ভিসার মতো বলতে পারো, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে দেশান্তর হতে গেলে কিন্তু একটা পারমিট নিয়েই আসতে হচ্ছিল। এর ফলে যখন পারমিট সিস্টেম ইন্ট্রোডিউস হয় সেটা কিন্তু 19 জুলাই 1948 খ্রিস্টাব্দে। এবার চলো আমরা তাহলে আর্টিকেল 6 আলোচনা করি। আর্টিকেল 6 এর কিন্তু দুটো দিক। আর্টিকেল 6 এ কিন্তু ভারতের সিটিজেনশিপ দুভাবে দেওয়া হয়েছে। এক, যারা মাইগ্রেট হয়েছে পারমিট সিস্টেম ইন্ট্রোডিউসড হওয়ার আগে। দুই, যারা পারমিট সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার পরে মাইগ্রেট হয়েছে তাদের জন্য কিন্তু আর একটা নিয়ম মেয়ে কিন্তু সিটিজেনশিপ দেওয়া হয়েছে। তাহলে দেখা যাক যারা পারমিট সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার আগে ভারতে এসছে তাদের জন্য কি নিয়ম ছিল। এক, তাকে তার পিতামাতাকে অথবা তার পিতামাতার পিতামাতাকে কিন্তু আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতে হবে। আনডিভাইডেড ইন্ডিয়া বলতে যেটা ব্রিটিশ ইন্ডিয়া আমরা বলতে পারি। দুই হচ্ছে, না তাকে কিন্তু ভারতবর্ষে আসার পরে অর্থাৎ মাইগ্রেট হয়ে আসার পরে কিন্তু ভারতেই বসবাস করতে হবে। অর্থাৎ ভারতে আসলাম আবার 2-4 মাস পরে আবার বাবা মানে অন্য দেশে চলে গেলাম, সেটা হবে না। ভারতে আসার পরে কিন্তু তাদের স্থায়ীভাবে এখানেই বসবাস করতে হবে। তবে কিন্তু তবে তবে আর্টিকেল 6 এর আন্ডারে তাদের কিন্তু ভারতের নাগরিক অধিকার দিয়ে দেওয়া হবে। এবার যদি তার কেউ পারমিট সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার পরে ভারতবর্ষে আসে তাহলে কি নিয়ম রয়েছে, না তাহলে ক্ষেত্রে তাকে অথবা তার পিতামাতা বা পিতামাতার পিতামাতাকে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে হবে। দুই হচ্ছে, তাদের অবশ্যই পারমিট সিস্টেমের মাধ্যমে আসতে হবে, অর্থাৎ ইল্লিগাল ভাবে ভারতবর্ষে চলে আসলাম সেটা কিন্তু হবে না, পারমিট সিস্টেমের মাধ্যমে ভারতবর্ষে আসতে হবে। তিন হচ্ছে, ভারতবর্ষে আসার পর অ্যাটলিস্ট 6 মাস ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এবং চার হচ্ছে, না ভারতবর্ষে আসার পরে তোমাকে কিন্তু কোনো অফিসারের কাছে কিন্তু রেজিস্টার করতে হবে অ্যাজ এ ভারতীয় হিসেবে। যদি এই 4টে কন্ডিশন ফুলফিল করতে পারো তাহলে কিন্তু আর্টিকেল 6 এর আন্ডারে তোমাকে ভারতীয় নাগরিকতা দিয়ে দেওয়া হবে। চলো তাহলে দেখে নিই আর্টিকেল 6-7 কি বলছে। আমরা কিন্তু আর্টিকেল 6 এ আলোচনা করেছিলাম যে যারা কিন্তু পাকিস্তান থেকে ভারতে এসে তাদের কিভাবে সিটিজেনশিপ দেওয়া যায় ভারতে। এবার দেখা যাক যে সমস্ত মানুষ ভারত থেকে পাকিস্তানে চলে গেছে এবং পুনরায় পাকিস্তান থেকে ভারতে আবার ফিরে এসেছে তাদের ক্ষেত্রে সিটিজেনশিপ দেওয়ার কি নিয়ম। সেক্ষেত্রে যে সমস্ত মানুষ ভারত থেকে পাকিস্তানে চলে গেছে আফটার 1 মার্চ 1947 তাদেরকে কিন্তু আর কোনোভাবেই সিটিজেনশিপ দেওয়া হবে না। কারণ 1947 খ্রিস্টাব্দে কিন্তু 1 মার্চ তখন অলমোস্ট দেশের প্রত্যেকেই প্রায় জেনে গেছে যে ভারতবর্ষ স্বাধীন হতে চলেছে এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারত ও বাংলাদেশ, এই ভারত ও পাকিস্তান দুটো দেশে বিভক্ত হয়ে যাবে। তো সেটা জানার পরেও যারা ওই দেশে চলে গেছে তো তাদের ইন্টেনশনই ছিল তারা পাকিস্তানে থাকবে, তো তাদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো মানে হয় না, তো তাদের ক্ষেত্রে আর দেওয়া হয়নি। কিন্তু 1 মার্চ 1947 খ্রিস্টাব্দে দেখা যায় যারা পাকিস্তানে চলে গেছিল তাদের মধ্যে কিছু মানুষ আবার ভারতবর্ষে রিটার্ন করে, কারণ তারা হয়তো কোনোভাবে রিয়েলাইজ করে যে এই দেশ আমাদের জন্য নয়, ঠিক নয়, ভারতই আমাদের জন্য ঠিক নয়। সেক্ষেত্রে তাদেরকে ভারতীয়দের মনে হয়েছে যে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। তো তাদের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, যারা 1 মার্চ 1947 পরে ভারতে আবার পুনরায় রিমাইগ্রেট হয়েছে তাদের ক্ষেত্রে ভারতের নাগরিকত্ব করার কি নিয়ম সেটাই কিন্তু আর্টিকেল 7 এ দেওয়া হয়েছে। চলো কি কি কন্ডিশন সেক্ষেত্রে রয়েছে, না সেক্ষেত্রে তাকে তার পিতামাতা অথবা পিতামাতার পিতামাতাকে কিন্তু ভারতে জন্মগ্রহণ করতে হতে হবে। তাকে কিন্তু ভারতবর্ষে যে বসবাসের জন্য আসতে হবে তাকে পারমিট সিস্টেমের থ্রু কিন্তু আসতে হবে, ইলিগাল ভাবে মাইগ্রেশন হয়ে বা দেশান্তর হলে কিন্তু হবে না। এবং ভারতে আসার পর অ্যাটলিস্ট তাকে 6 মাস বসবাস করতে হবে এবং ভারতে আসার পর একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অফিসারের কাছে, না ভারতীয় নাগরিক হওয়ার জন্য। এই 4টে কন্ডিশন ফুলফিল করলে কিন্তু তাকে আর্টিকেল 7 এর আন্ডারে ভারতের সংবিধান যেদিন থেকে কার্যকরী হয়েছে অর্থাৎ 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দের পর থেকে কিন্তু তাকে ভারতীয় নাগরিক হিসেবে মেনে নেওয়া হবে। তবে আর্টিকেল 7 এ কিন্তু ওভার রাইটের কথাও বলা যায়, অর্থাৎ কোনো নাগরিক যদিও আর্টিকেল 5 এবং 6 এর এগেইনস্টে ভারতের নাগরিকত্ব পায় কিন্তু 7 এর এগেইনস্টে সে না পায়, সেক্ষেত্রে কিন্তু 5 এবং 6 নাল এন্ড ভয়েড হয়ে যাবে। অর্থাৎ 5 আর 6 এর এগেইনস্টে যদি কেউ ভারতের নাগরিকত্ব পেলেও যদি 7 এর এগেইনস্টে না পায় তাহলে কিন্তু তাকে ভারতের সিটিজেনশিপ দেওয়া হবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক যে
8-এর এগেনস্টে কাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়েছিল যেদিন থেকে সংবিধান কার্যকরী হয়েছে। যে সমস্ত মানুষ যখন ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয় সেই সময় ভারতবর্ষের বাইরে ছিল, কিন্তু তারা ভারতের অরিজিন বা ভারতের নাগরিকত্ব পেতে চায়, তাদের কিন্তু 8-এর এগেইনস্টে আর্টিকেল নাগরিকত্ব দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে তাদের দুটো কিন্তু কন্ডিশন ফুলফিল করতে হবে। এক, তাকে তাদের পিতামাতাকে বা পিতামাতাকে আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতেই হবে। দুই হচ্ছে তারা যে দেশে বর্তমানে বসবাস করছে সেই দেশের যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আছে তার কাছে সে ভারতবর্ষের নাগরিক হতে চায় সেটা হিসেবে রেজিস্টার করতে হবে। এই দুটো করলেই কিন্তু তারা 8-এর এগেইনস্টে কিন্তু তারা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে গেছিল। তো 9 কি বলছে যে না, ভারতবর্ষের যে সংবিধান কার্যকারী হয় সেই সময় যারা অলরেডি অন্য দেশে বসবাস করছে এবং সেই দেশের নাগরিকত্ব নিয়েছে তাদেরকে কিন্তু 9-এর এগেইনস্টে কিন্তু বলা হয়েছে তাদের কোনোভাবে আর ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে না। পৃথিবীর কোনো দেশই নেই এমন যে দেশে কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়াকে পারমিট করে। তো সেক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু এটা কিন্তু কখনোই পারমিট করবে না যে ভারতবর্ষের যে মানুষের অলরেডি অন্য দেশের নাগরিকত্ব রয়েছে থাকাকালীন ভারতবর্ষের নাগরিকত্ব নেই। তো 9-এর এগেনস্টে কিন্তু এটাই বলা হয়েছে। আর্টিকেল 10-এ কি বলেছে সেটা একবার আমরা জেনে নিই। না, 10-এ কিন্তু এটা বলেছে যে কেউ যদি আর্টিকেল 5 থেকে 8-এর মধ্যে ভারতের নাগরিকত্ব পায় সেই নাগরিকত্ব কিন্তু কন্টিনিউ থাকবে পার্লামেন্ট সময়ে সময়ে যে নিয়ম বানাবে তার উপর। অর্থাৎ পার্লামেন্ট যে নিয়মটা বানাবে দেশের প্রয়োজনে তার উপরই বেস করে কিন্তু মানুষের নাগরিকত্ব কন্টিনিউ থাকবে, সেটা কিন্তু আর্টিকেল 10-এ বলা হয়েছে। আর্টিকেল 11-তে কি বলেছে জানেন? 11-তে কিন্তু পার্লামেন্টকে ফুল পাওয়ার দিয়েছে যে এই যে সিটিজেনশিপের বিষয়ে পার্লামেন্ট চাইলে কিন্তু যে কোনো নিয়ম বানাতে পারে। অ্যাকচুয়ালি ভারতবর্ষে যে সিটিজেনশিপ অ্যাক্ট আমরা পড়লাম এবং সেখানে যে আর্টিকেল 5 থেকে 11টা দেখলাম, সেখানে অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে যখন সংবিধান কার্যকরী হয় সেই সময়ের উপর বেস করেই কিন্তু নিয়মগুলো বানিয়েছে। এবং আর্টিকেল 11তে কিন্তু ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টকে, যে পার্লামেন্ট চাইলেই নতুন করে কিন্তু সিটিজেনশিপের উপর কিন্তু বা নাগরিকত্বের উপর নতুন নিয়ম চালু করতে পারে। এবং সেখানে কিন্তু তাকে দুটো পাওয়ার দেওয়া হয়েছে আর্টিকেল। এক, যেটা 5 থেকে 8 পর্যন্ত আর্টিকেল সেটাকে সে চাইলে উইথড্র করে নিতে পারে, রিভোক রেস্ট্রিক্ট করে দিতে পারে, অর্থাৎ সেটাকে বাতিল করে দিতে পারে বা কিছু পোর্শন বাদ দিয়ে দিতে পারে। এবং আর একটা কি করেছে না, তাকে কিন্তু নতুন নাগরিকত্ব বিল পাশ করার বা তৈরি করার কিন্তু পুরো অধিকার কিন্তু আর্টিকেল 11 পার্লামেন্টকে দিয়ে দিয়েছে। এবং যারই পরিপ্রেক্ষিতে কিন্তু তার ঠিক 5 বছর পরে, অর্থাৎ সংবিধান কার্যকরী হওয়ার 5 বছর পর 1955 খ্রিস্টাব্দে সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু পাশ করে কি না আমাদের পার্লামেন্ট। এবং পরীক্ষার দিক থেকে কিন্তু আমাদের এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের পার্ট 2-তে কিন্তু ডিসকাস করব। তো প্রত্যেককে বলবো, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে, ফ্রেন্ডদের সঙ্গে বা রিলেটিভদের সঙ্গে কিন্তু তোমরা এটাকে শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইবও করতে পারো। ধন্যবাদ সকলকে।